নিশ্চুপ গ্রামটায় রাত নামলে বাতাসও শব্দ করতে যেন ভুলে যায়। দিনের বেলা যে জায়গাটা পাখির ডাকে আর গরুর ঘণ্টায় ভরে থাকে, সূর্য ডোবার পর সেই গ্রামটাই যেন হঠাৎ মৃতের মতো হয়ে যায়। লোকজন বলে এই গ্রামে রাত মানেই অন্য একটা জগৎ। আমি তখন শহর থেকে ফিরেছি, দাদু মারা যাবার ঠিক 7 দিনের মাথায়। দাদুর নাম ছিল হরিচরণ মুখোপাধ্যায়। গ্রামে সবাই ডাকত হরিচরণ ঠাকুর। কেন ঠাকুর সেটা কেউ স্পষ্ট করে বলতো না, শুধু বলতো ওনার সঙ্গে বেশি কথা না বলাই ভালো। আমি এসব বিশ্বাস করতাম না, আমার দাদু বলেই কথা। শহরে বড় হওয়া মানুষ আমি, ভয়ভূত আমার কাছে সিনেমার জিনিস। কিন্তু সেদিন রাতেই বুঝেছিলাম কিছু কিছু ভয় সিনেমার থেকেও বাস্তব। দাদুর বাড়িটা গ্রামের শেষ প্রান্তে, পেছনে বিশাল বাঁশবন, তারপরেই শ্মশানঘাট। বাড়িতে ঢুকেই প্রথম যেটা চোখে পড়ল একটা দরজা, পুরনো কালচে মোটা কাঠের দরজা, লোহার শিকল দিয়ে বাইরে থেকে আটকানো, তাতে লাল সিঁদুর দিয়ে আঁকা অদ্ভুত অদ্ভুত চিহ্ন। আমি জিজ্ঞেস করলাম, এগুলো কি? মাসি চোখ নামিয়ে বলল, ওটা বন্ধ ঘর, ওদিকে যাস না। কেন? তিনি উত্তর দিলেন না। সন্ধ্যের পর গ্রামে কেউ বাড়ির বাইরে থাকে না। আমি প্রথম দিনই ভুল করেছিলাম, রাতে একটু হাওয়া খেতে বের হয়েছিলাম। হঠাৎ দেখি সব দরজা জানালা বন্ধ, কোনো আলো নেই, শুধু দূরে বাঁশবনের দিক থেকে ভেসে আসছে খচ 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 খচ। দূরে একটা বৃদ্ধ দাঁড়িয়ে। আমি এক বৃদ্ধকে ডাকলাম, কাকু, এত তাড়াতাড়ি সবাই ঘরে ঢুকে পড়ল কেন? তিনি কাপা গলায় বললেন, তুই নতুন তাই জানিস না, এই গ্রামে রাত হলে ওরা বেরোয়। আমি আশ্চর্য হয়ে বললাম, ওরা? বৃদ্ধ আমার চোখের দিকে তাকালো না, চলে গেল। সেই রাতেই প্রথম শুনলাম। ঘড়িতে তখন ঠিক 1:13। ঘরের ভেতর ঘুম ভেঙে গেল। আমি শুনতে পেলাম কেউ কাঁদছে, খুব হাসতে, মেয়েলি গলা। মনে হচ্ছিল কেউ দম বন্ধ করে কান্না চাপার চেষ্টা করছে। শব্দটা আসছিল সেই বন্ধ ঘরের দিক থেকে। আমার বুক থক করে উঠল। আমি উঠে বসে বললাম, মাসি? কোনো উত্তর নেই। কান্না আরও স্পষ্ট। তার মধ্যে হঠাৎ একটা ফিসফিসে আওয়াজ, দরজাটা খুলে দে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। পরদিন সকালে আমি দাদুর ঘরটা পরিষ্কার করতে গিয়ে একটা পুরনো ট্রাঙ্ক পেলাম। তার ভেতরে একটা চামড়ার বাঁধানো ডায়েরি। প্রথম পাতায় লেখা, যে এটা পড়ছিস জানিস আমি যা করেছি তা পাপ, কিন্তু না করলে ওরা সবাই মরত। তারিখ 1973। আমি পাতা উল্টাতে থাকলাম। ডায়েরিতে লেখা, ওই ঘরটা আমি নিজের হাতে বন্ধ করেছি। ভেতরে যা আছে তা বলার মতো নয়। তাকে ঘর বলা ভুল, ওটা একটা দরজা, অন্য জায়গার দরজা। ওরা একজন না, অনেক, যারা কথা বলে, যারা কাঁদে, যারা নিজের নাম ভুলে গেছে। এটা পড়ে আমার হাত কাঁপছিল। ডায়েরির শেষের দিকে লেখা, প্রতি 10 বছরে একবার দরজাটা খোলার চেষ্টা করবে কেউ, তখনই একজনকে দিতে হবে, না দিলে গ্রাম থাকবে না। আমি থমকে গেলাম। শেষ লাইনে লেখা, এবার আমার সময় শেষ, পরের জন তুই। ডায়েরি হাত থেকে পড়ে গেল। হঠাৎ দেখলাম দরজার নিচে রক্ত গড়াচ্ছে। আমি অজ্ঞান হয়ে গেলাম। সেই রাতে বন্ধ ঘরের দরজার নিচ দিয়ে আবার গড়িয়ে বেরোচ্ছে লাল তরল রক্ত। ভেতর থেকে ভেসে এলো একটা গলা, এবার পুরুষের। গলাটা প্রায় আমার মতো। তুই জানিস না আমি কতদিন ধরে অপেক্ষা করছি। দরজায় শিকল নড়ল, খটাস। আমি দৌড়ে পালাতে গেলাম, কিন্তু পেছনে তাকাতেই দেখলাম বাড়ির সব দরজা জানালা বন্ধ। অসংখ্য ছায়া এগিয়ে আসছে, আর বন্ধ ঘরের দরজায় শিকলটা নিজে নিজে খুলে যাচ্ছে। ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছায়া মুখ, কিন্তু চোখ দুটো ছিল একদম কালো। সে হাসল, বলল, দাদু পারত, তাই আটকে রেখেছিল, তুই পারবি না। হঠাৎ ঘরের আলো নিভে গেল। ঘর অন্ধকার, কিন্তু সেটা রাতের অন্ধকার না, এটা এমন অন্ধকার যেখানে আলো ঢুকতে ভয় পায়। আমি দাঁড়িয়ে আছি বন্ধ ঘরের দরজার সামনে।
শিকলটা পুরো খুলে গেছে, দরজাটা আধা খোলা। ভেতর থেকে আসছে সেই গন্ধ, ভেজা মাটি, পচা ফুল আর রক্ত। আমার পেছনে কেউ নেই, বাড়িটা খালি, গ্রামটা যেন মৃতের মতো শুয়ে আছে। আমি জানি পালানোর আর কোনো রাস্তা নেই। দাদুর শেষ লাইনটা মাথায় ঘুরছে, পরের জন তুই। আমি দরজাটা ঠেলে দিলাম। ঘরের ভিতর ঢুকেই বুঝলাম এটা কোনো ঘর না, চারিদিকে বিশাল শূন্যতা। মেঝে নেই, ছাদ নেই, শুধু ধোঁয়ার মতো কুয়াশা। আর তার ভেতরে অগণিত মানুষ, সবাই দাঁড়িয়ে চুপচাপ। কেউ কাঁদছে না, কেউ কথা বলছে না, তাদের চোখ একরকম, শূন্য। একজন এগিয়ে এলো, সে আমার দাদু, কিন্তু বয়স নেই, চুল কালো, চোখে ভয়। আমি চিৎকার করে উঠলাম, দাদু! তিনি মাথা নাড়িয়ে বললেন, আমি দাদু না, দেখ, তুই দেখতে চাইছিলিস না, দেখ। তিনি হাত তুললেন, চারিপাশের কুয়াশা সরে গেল। আমি দেখতে পেলাম 1973 সাল, গ্রামে ভয়ঙ্কর রোগ, মানুষ একে একে মরছে। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা কালো ফাটল, ওটাই দরজা। দরজা খুলেছিল কেউ না, দরজাই নিজে খুলে গিয়েছিল। ভেতর থেকে বেরিয়েছিল ওরা। ওরা মানুষ ছিল না, যারা মারা গেছে তাদের স্মৃতি, ভয়, শেষ আর্তনাদ সব মিশে তৈরি হয়েছে এই সত্তাগুলো। গ্রাম বাঁচাতে দাদু একটা চুক্তি করেছিলেন, একজন মানুষ দিলে আমরা গ্রাম ছুব না। দাদু নিজেই প্রথমজন ছিলেন। দাদু বললেন, প্রতি 10 বছরে দরজা দুর্বল হয়, তখন তাদের একজন চাই, না পেলে দরজা পুরো খুলে যায়। আমি ফিসফিস করে বললাম, তুমি আগে কেন আমাকে বললে না? দাদু চোখ নামালেন, কারণ তুই শহরের, তুই ভয় পাস না, তোর ভিতরে ফাঁক আছে, ওরা সেটাই চায়। হঠাৎ চারিদিক থেকে আওয়াজ, ওকে দাও, ওকে দাও। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম, আমি মরতে চাই না। দাদু ধীরে বললেন, মরা সবচেয়ে সহজ, শান্তি সেটাই শাস্তি। আমি তাকালাম চারপাশে, ওই মানুষগুলো, তারা সবাই আটকে আছে। সময় নেই, মৃত্যু নেই, শুধু অপেক্ষা একজনের জন্যে। হঠাৎ একটা কণ্ঠস্বর এলো, খুব চেনা, বাবা। আমি ঘুরে তাকালাম, আমার মা, কিন্তু মা তো অনেক আগেই মারা গেছেন। তিনি কাঁদছিলেন, তুই যদি এখানে থাকিস গ্রাম বাঁচবে, আমিও শান্তি পাব। আমি বুঝে গেলাম ওরা মিথ্যা বলে না, ওরা স্মৃতি ব্যবহার করে। আমি দরজার মাঝখানে দাঁড়ালাম। দাদু বললেন, একটা উপায় আছে, দরজা পুরো বন্ধ করার। আমি তাকালাম, কি? তিনি ফিসফিস করলেন, দরজার ভেতরে নিজের স্মৃতি জ্বালিয়ে দিতে হবে। মানে? নিজেকে ভুলে যেতে হবে, নাম, মুখ, পরিচয় সব পুড়তে লাগলো। ব্যথা হচ্ছিল না, শূন্যতা হচ্ছিল। শেষে শুধু একটা ভাবনা রইল, গ্রামটা বাঁচুক। একটা বিকট শব্দ, দরজা বন্ধ হলো। গ্রাম শান্ত, বাঁশবন নড়ে না, বাড়িটা ভেঙে ফেলা হয়েছে। কিন্তু লোকজন বলে, রাতে যদি খুব মন দিয়ে শোনো, শ্মশানের দিক থেকে ভেসে আসে একটা গলা। নাম নেই, শুধু বলে, দরজাটা আর খুলবে না। গ্রামের নতুন মানচিত্রে ওই জায়গাটার নাম হলো শূন্য ঘর। আর কোনো বাচ্চাকে সেখানে যেতে দেওয়া হয় না, কারণ ঘরটা খালি নয়। এই গল্পটা শুধু ভয় দেখানোর জন্য নয়, এটা একটা সতর্কবার্তা। সব দরজা বন্ধ থাকে ভয় থেকে নয়, কিছু দরজা বন্ধ থাকে আমাদের বাঁচিয়ে রাখার জন্যে। অতীতকে অবহেলা করো না, যে ইতিহাস চাপা দেওয়া হয় সেই ইতিহাসই একদিন কণ্ঠ পায়। পরিবারের পুরনো নিষেধ অকারণ ভয় বলে উড়িয়ে দিও না। কিছু সাবধান বাণী গল্প নয়, ওগুলো বাঁচার নিয়ম। যা চোখে দেখা যায় না, তা নেই, এই বিশ্বাসটাই সবচেয়ে বিপজ্জনক। সব দরজা বন্ধ থাকে ভয় থেকে নয়, কিছু দরজা বন্ধ থাকে আমাদের বাঁচিয়ে রাখার জন্যে। গল্পগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনারা।